আসসালামু আলাইকুম। তোমাদের বলছিলাম যে একটা ছক তোমাদের পড়াবো, যে ছকটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। জুলজির যদি পুরো বইয়ের মধ্যে 5টা ছকও তোমাদের টিচাররা বলে ইম্পর্ট্যান্ট, তার মধ্যে 2 বা 3 নম্বরে থাকবে এই ছকটা। এই ছকটা এত বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সো ইম্পর্ট্যান্ট জিনিস কী করতে হবে? পড়তে হবে, না পড়া ছাড়া তো কোনো চান্স নেই। তো আমরা চলো পড়ি। এখানে কী বলছে? পৌষ্টিক নালী বিভিন্ন অংশে খাদ্য পরিপাকের রূপরেখার ছক। পৌষ্টিক নালীটা কী জিনিস মনে আছে কারো? পৌষ্টিক নালী কী জিনিস? চলো দেখে নিই পৌষ্টিক নালীটা কী জিনিস। একটু আমরা ব্যাক যাই। এই দেখো, পৌষ্টিক নালী হচ্ছে পৌষ্টিক তন্ত্র 2 ভাগে ভাগ করছিলাম, পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি। তার মধ্যে পৌষ্টিক নালী কিসে কিসে ছিল দেখো। পৌষ্টিক নালীর মধ্যে কী কী ছিল? মুখ, ছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পায়ু। তো আমরা পৌষ্টিক নালীর সবগুলো পড়বো না, আমরা পৌষ্টিক নালীর থেকে কিছুগুলো পড়বো। দেখো 4টা জিনিস পড়বো। পৌষ্টিক নালীর মধ্যে মুখগহ্বরটা পড়বো, পাকস্থলীটা পড়বো, ক্ষুদ্রান্ত পড়বো। এই ক্ষুদ্রান্তের মধ্যে আবার 2 ভাগ আছে, একটা হচ্ছে অগ্নাশয় নিঃসৃত রস বা অগ্নাশয় রস, আর একটা আছে আন্তিক গ্রন্থি, ঠিক আছে? বা আন্তিক গ্রন্থি থেকে নিঃসরিত এনজাইম সমূহ। তো আমরা মূলত এই 4টা পৌষ্টিক নালী পড়লে আমাদের অলরেডি হয়ে যাবে। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, এই অগ্নাশয় রস আর আন্তিক রস তো আমরা পড়ছি পৌষ্টিক গ্রন্থিতে, তাহলে আমি যে এখন বলতেছি যে পৌষ্টিক নালী পড়বো, সেক্ষেত্রে কী হবে? আবার বলি, কথাটা মনোযোগ দিয়ে শোনো। অগ্নাশয় রস আর আন্তিক গ্রন্থির থেকে নিঃসৃত রস আমরা তো পড়ছি পৌষ্টিক গ্রন্থিতে, বাট পৌষ্টিক নালী থেকে আবার কোথায় আসলো? দেখো, আমরা কিন্তু পড়তেছি মেনলি ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের একটা ভাগ হচ্ছে আবার অগ্নাশয় রস আর আন্তিক রস। তো ক্ষুদ্রান্তটা কিসের মধ্যে পড়ে? পৌষ্টিক নালীর মধ্যে পড়ে না? সেই জন্য আমরা এখন এটা পড়বো, ঠিক আছে? ফার্স্টে দেখো কি আসবে। প্রথমে তোমরা পড়ে নিবা এরকম করে, যে ফার্স্টে পড়বা এটা হচ্ছে পরিপাক স্থল, পরিপাক গ্রন্থি ও পরিপাক রস, এটা হচ্ছে পরিপাক রসের এনজাইম, এটা হচ্ছে প্রভাবিত খাদ্যের নাম, তারপর আছে সরলীকৃত উপাদান, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে এই পয়েন্টগুলো একটু পড়ে নেবা, দেন এই পয়েন্টগুলো পড়বা। পরিপাক স্থল, তো কয়টা পরিপাক স্থল পড়তে বলছি? 4টা। প্রথমে মুখগহ্বর, পাকস্থলী, তারপরে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের আবার 2 ভাগ, অগ্নাশয় নিঃসৃত রস আর হচ্ছে আন্তিক রস। তো এই 3টা ফার্স্টে পড়ে তারপরে এইটা থেকে এইটা, এটা থেকে এইটা। তো মেনলি হচ্ছে 3টা, ঠিক আছে? পরিপাক স্থল থেকে কয়টা? 3টা। একটা হচ্ছে মুখগহ্বর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের আবার 2টা ভাগ। তো মেনলি 3টা, ক্ষুদ্রান্তের 2টা ভাগ, তাহলে কয়টা হলো? 4টা। এবার আসো, ফার্স্টে আমরা শুরু করি কি? মুখগহ্বর দিয়ে, ঠিক আছে? প্রথমে দেখো কি আছে? মুখগহ্বর, পরিপাক গ্রন্থি ও পরিপাক রস। মুখগহ্বর আমরা কি বলছিলাম? আচ্ছা, আমি যখন তোমাদের শর্করা পড়াইছিলাম তখন বলছিলাম না, শর্করাটা যেহেতু অনেক শক্ত, অনেকক্ষণ ধরে চাবাইতে হয় মুখে নিয়ে, মুখে অনেকটা টাইম এটা পরিপাক হয়ে যায়, বলছিলাম তো, তাই না? এবার দেখো, মুখে যেহেতু পরিপাক হয়, তার মানে আমরা পড়বো হচ্ছে শর্করাটা মুখেই হচ্ছে আমাদের কী হয়ে যায়? পরিপাক হয়ে যায় মুখের এনজাইম দ্বারা। তো কীভাবে পরিপাক হয় সেটা আমরা এখন দেখব। মুখগহ্বর, পরিপাক গ্রন্থি ও পরিপাক রস হচ্ছে লালা গ্রন্থি নিঃসৃত লালা রস, মানে লালা গ্রন্থি দিয়ে হচ্ছে মুখগহ্বরে নিঃসৃত হয়, ঠিক আছে? এবার দেখো, কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম। আচ্ছা, লালা রসে কী কী এনজাইম থেকে পড়াইছিলাম? মিস্টার লালটম, টায়ালিন, মল্টেজ, ঠিক আছে? তো ওখানে পড়াইছিলাম মূলত মিস্টার লালটম। এখানে জাস্ট আরেকটা ম বাদ দাও, জাস্ট একটা ম পড়লেই হবে, ঠিক আছে? সো আমরা শুধু পড়বো টম। তো টতে হচ্ছে টায়ালিন আর মতে হচ্ছে মল্টেজ। এবার আসে প্রভাবিত খাদ্যের নাম। কোন খাদ্যকে প্রভাবিত করে? স্টার্চ আর গ্লাইকোজেন, ঠিক আছে? টায়ালিন করে স্টার্চ আর গ্লাইকোজেন, আর মল্টেজ করে মল্টোজ। সরলীকৃত খাদ্য মানে কোন খাদ্যকে প্রভাবিত খাদ্যের নাম, মানে কোন খাদ্যের উপরে এই রসটা মানে প্রভাব ফেলে, সেটা হচ্ছে স্টার্চ ও গ্লাইকোজেন আর মল্টোজ। মানে মুখের মধ্যে তুমি কোন খাবারগুলো দিলে এই এনজাইমটা কাজ করবে, সেটা হচ্ছে স্টার্চ আর গ্লাইকোজেন। মানে মূলত বোঝাচ্ছে হচ্ছে শর্করাগুলো দিলে মুখের মধ্যে কাজ করবে, আর সরলীকৃত উপাদান মানে লাস্টে কোন খাদ্যে পরিণত হবে। সরলীকৃত উপাদান মানে হচ্ছে পরিণত, ঠিক আছে? কোন খাদ্যে লাস্টে পরিণত হবে? লাস্টে পরিণত হবে হচ্ছে মল্টোজ, আর এই মল্টেজ থেকে মল্টোজ হবে, তারপরে কি হবে? গ্লুকোজ, ঠিক আছে? এইটা গেল আমাদের মুখগহ্বরের বিষয় নিয়ে। এখন তোমরা বলতে পারো আমরা কিভাবে লিখবো? তোমরা ফার্স্টে লিখবা হচ্ছে পরিপাক রসের এনজাইম, এটা উপরে লিখবা, তারপর লিখবা প্রভাবিত খাদ্যের নাম, এটা লিখবা, তারপর লিখবা সরলীকৃত খাদ্যের নাম, তারপরে কার্বোহাইড্রেট পরিপাককারী, এটা লিখে এরকম একটা অ্যারো চিহ্ন দিবা, তারপরে এখানে একটা অ্যারো চিহ্ন দিবা, এইটা থেকে এখানে একটা অ্যারো চিহ্ন, এখান থেকে এটা একটা অ্যারো চিহ্ন, ঠিক আছে? এভাবে করে পড়বো।
এইটা গেল আমাদের মুখগহ্বর। তার মানে আমরা কি বললাম, মুখগহ্বর মানেই হচ্ছে কি কার্বোহাইড্রেট। বুঝে গেছে? ওকে, এবার আসো পাকস্থলী পড়াবো। পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক গ্রন্থি আমরা এতদিন ধরে পড়ে আসছি না, পাকস্থলী লেটে খাইলে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হয়, এই সেই হ্যান ত্যান। তাহলে কি হয়, পাকস্থলীর মধ্যে মেনলি কী থাকে, গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসরিত পাকরস থাকে। ঠিক আছে, তার মানে পাকস্থলীর মধ্যে কোন রসটা থাকে, পাকরস বা গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসরিত পাকরস। তো পাকস্থলী মেনলি দুইটা জিনিসকে পরিপাক করে। আমরা মুখগহ্বর মানে আমরা জেনে নিয়েছি মুখগহ্বর হচ্ছে কার্বোহাইড্রেটকে পরিপাক করে ফেলে। এবার আসো পাকস্থলীতে। পাকস্থলী বা দুইটা জিনিস পরিপাক করে, একটা হচ্ছে প্রোটিন আর লিপিড, মানে হচ্ছে আমিষ আর চর্বি কে পরিপাক করে, পাকস্থলী। তো আমরা এখন যদি পড়ি প্রোটিন পরিপাক আর কি পড়বো, লিপিড পরিপাক। তো প্রোটিন পরিপাককারীতে আমরা তিনটা জিনিস মনে রাখবো, তিনটা এনজাইম মনে রাখবো। কী দিয়ে, পাজিরে। পাজিরে কথাটা দ্বারা মনে রাখবো, পাজিরে। ঠিক আছে, বলে না দুষ্টুমি করা যারা তাদের বলে না পাজি, ওখান থেকে মনে রাখবো পাজিরে। তো প ইজ ইকাল টু পেপসিন, জিলেটিনেস, আর র ইজ ইকাল টু কি, রেনিন। তো এই পেপসিন থেকে প্রভাবিত খাদ্যের নাম, কোন খাদ্যকে প্রভাবিত করে বা কোন আমিষকে প্রভাবিত করে, বা আমরা বলতে পারি পেপসিন থেকে কী হয়, প্রোটিন হয়। জিলেটিনেস থেকে জিলেটিন হয়। রেনিন থেকে, মানে রেনিনটা কোন খাদ্যকে প্রভাবিত করে, দুগ্ধ কেসিনকে। মানে প্রভাবিত করে বোঝাচ্ছে, ধরো তুমি একটা আমিষ খাচ্ছ, এখন কোন আমিষটাকে প্রভাবিত করতেছে সেটার উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো লেখা হয়েছে। ঠিক আছে, তো মেইন যেটা প্রোটিন আছে, প্রোটিনের মানে প্রোটিন এই প্রভাবিত খাদ্যের নাম, মানে ধরো এই এনজাইমটা এই প্রোটিনকেই শুধু প্রভাবিত করবে, এই এনজাইমটা জিলেটিনেসকেই শুধু প্রভাবিত করবে, এই এনজাইমটা এই দুগ্ধ কেসিনকেই শুধু প্রভাবিত করবে। ঠিক আছে, দুধের এক ধরনের এনজাইম আছে সেটার নাম কি বলছিলাম, দুগ্ধ কেসিন। এবার দেখো এই প্রোটিনটাকে যখন প্রভাবিত করলো, এটা যে সরলিত উপাদান, মানে যখন আমার প্রভাবিত মানে কি, আমার এটা পরিপাকের জন্য একটা ধাপ আগাইলো, তাই না। সরলকৃত উপাদান মানে লাস্টে পরিণত হয়ে, লাস্টে মলমূত্র হওয়ার আগে তোমার কিভাবে পরিণত হয়েছে সেই জিনিসটা বলা হচ্ছে। ঠিক আছে, তো কিভাবে হয়েছে, প্রোটিওজ হয়েছে, পেপটোন হয়েছে, জিলেটিনেসকে প্রভাবিত করছে, তারপরে হয়েছে পেপটোন আর পলিপেপটাইড। রেনিন কাকে প্রভাবিত করছে, দুগ্ধ কেসিনকে প্রভাবিত করছে। কি উৎপন্ন হয়েছে, প্যারাকেজিন উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তো এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা হচ্ছে পেপসিন থেকে প্রোটিন, এভাবে মানে পেপসিন কাকে প্রভাবিত করে, প্রোটিনকে। প্রোটিন থেকে কি হয়, প্রোটিওজ আর পেপটন হয়। জিলেটিনেস কাকে প্রভাবিত করে, জিলেটিনকে। জিলেটিন থেকে কি হয়, পেপটন আর পলিপেপটাইড। রেনিন কাকে প্রভাবিত করে, দুগ্ধ কেসিনকে। দুগ্ধ কেসিন থেকে কি হয়, প্যারাকেজিন। খুবই ইম্পর্ট্যান্ট। তো এভাবে করে অ্যারো দিয়ে পড়বা, এই প্যারাকেজিনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবার আসো সবগুলো ইম্পর্টেন্ট, যেভাবে করে পড়তে বলতেছি তেমন করে পড়বা। এবার আসো কি বলছি, পাকস্থলী দুইটা জিনিসকে পরিপাক করে, একটা হচ্ছে প্রোটিন, লিপিড। তো লিপিড পরিপাককারীর নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। ঠিক আছে, এই গ্যাস্ট্রিক লাইপেজ প্রভাবিত খাদ্যের নাম হচ্ছে মাখনের চর্বি। এইটা হচ্ছে কাকে প্রভাবিত করে, মাখনের চর্বিকে প্রভাবিত করে। কে প্রভাবিত করে, গ্যাস্ট্রিক লাইপেজ। ফলস্বরূপ এই যে প্রভাবিত করলো, এর ফলে কি হইলো, ফলে হইল ফ্যাটি অ্যাসিড আর কি গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড আর কি হয়েছে, গ্লিসারল হয়েছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ছিল আমাদের কি মুখগহ্বর আর পাকস্থলীর খাদ্য পরিপাকের রূপরেখার ছকে মুখগহ্বর আর পাকস্থলী শেষ। এখন আমরা পড়ব ক্ষুদ্রান্ত থেকে অগ্নাশয় নিঃসরিত রস আর হচ্ছে আন্তিগ্রন্থি নিঃসরিত রস। ঠিক আছে, তো ফার্স্টে আগে এই দুটা পড়ো, তারপরে আগে এটা দিব, তারপরে এটা দিব। ওকে।